পাচ্ছ। আজকে আমরা জীবকোষ ও টিস্যু অধ্যায়ের যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু। এখন আমরা জানি যে হলো দেহের বিশেষ যেই সেন্সিটিভ একটা নিউরন বা স্নায়ু কোষ বা নার্ভ যে সেল আছে সেগুলো সাধারণত একসাথে হয়ে এই নার্ভ টিস্যু গঠন করে এবং এই নার্ভ টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত, এখানে একটি নিউরন দেখা যাচ্ছে এবং এই ধরনের অসংখ্য নিউরন দিয়ে একটি নার্ভ টিস্যু গঠিত হয়ে থাকে। এখন আমরা জানি যে হলো এই স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু পরিবেশ থেকে যে আমাদের যেই এনভায়রনমেন্ট আছে এগুলো থেকে সাধারণত দেখা যায় যে ধরনের তাপ, স্পর্শ, চাপ, ধরেন যে এখানে হিট অথবা যে টাচ অথবা যেই প্রেশারগুলো আমরা ফিল করি এগুলো হলো উদ্দীপনা, মানে পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট থেকে আমাদের বডিতে স্টিমুলাস হিসাবে এই নার্ভ টিস্যুগুলোর মাধ্যমে এগুলো দেহের ভিতরে মস্তিষ্কে পরিবহন করে এবং মস্তিষ্কে বিশ্লেষণের পরে এটি সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে আমরা কি দেখব, এই নার্ভ টিস্যুগুলো সাধারণত কি করে, এগুলো যে এনভায়রনমেন্ট আছে, এখান থেকে হিট অথবা টাচ অথবা প্রেশার, এগুলা হলো যেই স্টিমুলাসগুলা আছে এগুলো হলো যেই আমাদের মস্তিষ্ক আছে, মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্কে পৌঁছানোর পরে এগুলো বিশ্লেষণের মাধ্যমে, অ্যানালাইসিসের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এবং সেই অনুযায়ী আমরা কোনো একটি কাজ সম্পাদন করি বা অ্যাকশন গ্রহণ করি। এখন দেখা যাচ্ছে আমরা এই যে আমাদের নার্ভ টিস্যুগুলো আছে এগুলো এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন স্টিমুলাস গ্রহণ করে ব্রেন পর্যন্ত পৌঁছায় এবং ব্রেন সেই অনুযায়ী অ্যানালাইসিস বা বিশ্লেষণের মাধ্যমে আমাদের ওই কাজ সম্পর্কে একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং এরপরে সেই অনুযায়ী একটি কাজ করে। এখন আমরা দেখতে পাই একটি আদর্শ নিউক্লিয়াসের সাধারণত দুই ধরনের অংশ। একটা হলো এই যে নিউরনের যে সেলটা দেখা যাচ্ছে এটাকে বলা হলো সেল বডি বা যেই কোষ দেহ, এবং দ্বিতীয় একটি অংশ হচ্ছে প্রলম্বিত অংশ বা প্রলংড বডি। এখন আমরা দেখতে পাই যে হলো আমাদের একটি নিউরনের যেই প্রলম্বিত অংশ আছে বা প্রলংড বডি আছে সেটির আবার দুটি অংশ আছে। একটি হলো এক্সন, এই যে আমরা এখানে এক্সন দেখতে পাচ্ছি, এবং আরেকটি হলো ডেনড্রাইট। এখন আমরা যখন দেখি যে হলো নিউক্লিয়াসের কোষটা কীরকম, নিউক্লিয়াসের কোষ আমরা দেখি যে বহুভুজাকৃতি, এটার কিন্তু অনেকগুলি কোণা আছে এবং যার কারণে আমরা যেই ধরনের কোষগুলোতে অনেকগুলো কোণা থাকবে সেগুলোকে আমরা বহুভুজাকৃতিক কোষ হিসাবে বলতে পারি এবং আমাদের নিউরন এই ধরনের একটি বহুভুজাকৃতিক কোষ। এবং এই কোষে সাধারণত সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, তারপরে রাইবোজোম দানা অথবা গলগি বস্তু, তারপরে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই ধরনের সবগুলো যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে এগুলো সবগুলোই থাকে। কিন্তু এটির যে নিউরন আছে, নিউরনে কিন্তু আমরা কোনো সক্রিয় হলো যেই নিউরনের যেই সক্রিয় থাকে, সেন্ট্রিওল থাকে,
সেই সেন্ট্রিওলটাকে আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা বুঝতে পারি মানবদেহে অথবা প্রাণীদের যেই ধরনের স্নায়ু কোষ থাকে সেগুলো সাধারণত বিভাজিত হয় না কেন। যেহেতু এখানে কোনো সক্রিয় সেন্ট্রিওল উপস্থিত নেই, যার কারণে এই যে নিউক্লিয়াস এটি বিভাজিত হতে পারে না, যার কারণে এটি এই পুরো কোষটি এটি একটি বিভাজন অক্ষম কোষ, যার কারণে আমরা দেখি যে হলো এটি বিভাজিত হতে পারে না। কোষদেহের চারিদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রলম্বিত অংশগুলো আছে, এই লাল পর্যন্ত যেগুলো আছে, এই প্রলম্বিত অংশগুলোকে আমরা বলি ডেনড্রন। এবং এই ডেনড্রনের আরও যে বর্ধিত অংশ থাকে সেই শাখাগুলোকে আমরা বলতে পারি ডেনড্রাইট। এই ডেনড্রনের শাখাগুলোকে আমরা ডেনড্রাইট হিসাবে সম্বোধন করি। এবং আমরা দেখতে পাই যে এখানে যে পুরো ডেনড্রাইটের সংখ্যা একটা বা একাধিক হতে পারে। ডেনড্রন থেকে যে বর্ধিত অংশগুলো বের হয় শাখা প্রশাখা হিসাবে, সেগুলো এক বা একাধিক হতে পারে। এখন আমরা দেখছি যে হলো আমাদের যেই নিউরন আছে, নিউরনের যেই কোষদেহের সাথে যেই লম্বা স্নায়ুতন্তু পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলি অ্যাক্সন। আচ্ছা, আমরা যখন এই অ্যাক্সনটাকে আমরা বলছি, পুরো নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে এবং এই অ্যাক্সনটি পরপর দুটি নিউরনের মধ্যে প্রথমটির যেই অ্যাকশন থাকে, আমরা এখানে যদি এই নিউরনটাকে 1 নাম্বার নিউরন এবং এই নিউরনটাকে 2 নাম্বার নিউরন বলি, তাহলে দেখব যে এই নিউরনের যে অ্যাকশনগুলি আছে পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যেই সংযোগ স্থাপন করে সেটাকে আমরা, যেই স্নায়ু সন্ধিটা স্থাপিত হয় সেটাকে আমরা বলবো সাইন্যাপস। যার কারণে আমরা বলছি যে হলো একটি নিউরনের থেকে অ্যাকশন এবং অপর নিউরনের ডেনড্রাইটের সাথে সমন্বয়ে যে সম্পর্ক তৈরি হয়, সেই সন্ধি স্থাপিত হলে সেই সন্ধিটাকে, স্নায়ু সন্ধিকে আমরা বলি সাইন্যাপস। এবং এই সাইন্যাপস গঠনের মাধ্যমে একটি নিউরন থেকে স্টিমুলাস যেটা আছে সেটি অন্য নিউরনে প্রবাহিত হয়। এভাবে পুরো মাথায় আমাদের মস্তিষ্কে যতগুলি নিউরনের কোষ আছে প্রতিটি নিউরনে একই ধরনের তথ্য বা স্টিমুলাস, যে ইনফরমেশান অথবা যে স্টিমুলাইগুলো আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করি, এনভায়রনমেন্ট থেকে, সেগুলো সাধারণত এই সাইন্যাপসের মাধ্যমে এক নিউরন থেকে অন্য নিউরনে প্রবাহিত হয়। এবং আমরা দেখি যে স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে, যে স্টিমুলাস গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে রেসপন্স করে বা সাড়া দেয়, যার কারণে আমরা দেখি যে হলো এই ধরনের স্টিমুলাসগুলো গ্রহণ করে মস্তিষ্ক সাড়া দিতে সক্ষম হয়। এবং এই স্নায়ু যে টিস্যুগুলো আছে এগুলো সাধারণত আমাদের উচ্চতর যে প্রাণীগুলো আছে, উচ্চতর যে আমরা যদি বলি মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে, এরা অনেক সময় কি সবসময়ই আসলে এই মেমোরাইজ করতে বা স্মৃতি সংরক্ষণ করতে সাহায্য করে। আবার হলো কন্ট্রোল যে কাজটা আছে বিভিন্ন ধরনের অঙ্গের, আমাদের অঙ্গাণু প্রত্যঙ্গ যেই ধরনের বডিতে আমাদের বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, সেই ধরনের নিয়ন্ত্রণগুলো মস্তিষ্ক স্নায়ুকোষের মাধ্যমে করে থাকে এবং টিস্যুর মাধ্যমে করে থাকে। এবং আমি যদি বলি যে হলো আমাদের যে বিভিন্ন ধরনের সমন্বয় করা, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাঝে সমন্বয় করা, এই ধরনের সমন্বয়গুলোর কাজও করে থাকে আমাদের নার্ভ টিস্যু বা এই নিউরনের সমন্বয়। এবং এই ধরনের কোঅর্ডিনেশনের মাধ্যমে পুরো একটি জীব একটি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এখন আমরা যদি বলি যে হলো অনেক সময় আমরা ধারণা করে থাকি যে হলো আমরা সাধারণত মস্তিষ্কের, অনেক সময় এটা একটা ভুল ধারণা প্রচলিত আছে যে মস্তিষ্কের মাত্র 10% আমরা ব্যবহার করে থাকি। এই ধারণাটি মোটেও সঠিক নয়। সাধারণত উচ্চতর প্রাণীদের ক্ষেত্রে মস্তিষ্কের একদম 100% অংশই ব্যবহৃত হয়।
কিন্তু এটি ঠিক যে একই সাথে মস্তিষ্কের সবগুলো যে অংশগুলো থাকে, সবগুলো নিউরনগুলো থাকে, তারা সজ্জীবিত থাকে না বা কাজ করে না। কিন্তু প্রাণীর জীবদশায় প্রাণী 100 ভাগই নিউরন নিয়ে এবং যেই আমাদের যেই স্নায়ু আছে সেটি সম্পূর্ণ কর্মক্ষম থাকে। এবং যে আমরা যে বলে থাকি যে মাত্র 10% নিউরনের আমরা পুরো যে আমরা যতক্ষণ আমাদের জীবদ্দশা আছে আমরা তখন ব্যবহার করে থাকি, এই কথাটি মোটেই সঠিক নয়। তো আজকে ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।